ফের ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে মাত্রা ৬.২, নিহতের সংখ্যা বেড়ে ২,০০০। ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। শান্তি চুক্তিতে রাজি করাতে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। শান্তি আলোচনার জন্য জেলেনস্কিকে মস্কোতে আসার আহ্বান পুতিনের। জাপানি পণ্যের উপর ঘোষিত শুল্ক কমালো ট্রাম্প, গাড়ির উপর ১২.৫% কমিয়ে ১৫% নির্ধারণ। এবং গাজায় ইসরায়েলি হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত, লাগাতার বোমা বর্ষণে আতঙ্কের নগরীতে পরিণত ইউনিসেফের মন্তব্য। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিরা ফেরদৌস। তৃতীয়বারের মতো ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখনও পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ২,২০০ ছাড়িয়েছে। আহত অবস্থায় আছেন অন্তত ৩,৫০০ আফগানি। বিভিন্ন দেশের পাশাপাশি এবার বিধ্বস্ত দেশটিতে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। আরও জানাচ্ছেন বিনিয়ামিন। এক সপ্তাহের মধ্যে পরপর ৩টি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান। এখনও পর্যন্ত দেশটিতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত ও গৃহহীন অবস্থায় আরও হাজার হাজার বাসিন্দা। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান সীমান্তবর্তী নাঙ্গারহার প্রদেশের শিবা জেলায় এই ভূমিকম্পটির উৎপত্তি। ৩১ আগস্ট রোববার প্রথম ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে আঘাত হানা ৬ মাত্রার সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় দেশটির লাখ লাখ বাসিন্দা। নিমিষেই ঘরবাড়ি রাস্তাঘাট হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে তারা। ঠিক দুদিনের ব্যবধানে মঙ্গলবার আবারও ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। এ দুর্যোগে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৩,০০০-এরও বেশি আফগান নাগরিক। এছাড়া ৮,০০০-এরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে বলেও জানায় দেশটি। এদিকে দুর্যোগ কবলিত স্থানগুলোতে খাদ্য, পানি, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এসব এলাকায় শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। বিমান বাহিনীর তত্ত্বাবধানে এ ত্রাণ পৌঁছে দেয়া হবে। এছাড়া তালেবান সরকারের আহ্বানে দেশটিতে ১০ লাখ ইউরো ও ১৩০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিনিয়ামিন, RTV। শান্তি চুক্তিতে রাজি করাতে রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় তেমন ফল আসছে না দেখে এই ঘোষণা দেন তিনি। এর আগে রুশ প্রেসিডেন্টকে চাপ দিতে ট্রাম্পের কাছে অনুরোধ জানান ইউরোপীয় নেতারা। অন্যদিকে শর্ত মেনে নিয়ে শান্তি আলোচনার জন্য জেলেনস্কিকে মস্কোতে আসার আহ্বান ভ্লাদিমির পুতিনের। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তোড়জোড় শুরু করেও তেমন একটা সুবিধা করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত নিরসনে নেয়া কূটনৈতিক প্রচেষ্টাগুলো ব্যর্থতার দিকে এগোচ্ছে বলে হতাশাও প্রকাশ করেছেন তিনি। তাই আলাস্কায় সমঝোতা চেষ্টার পর এবার হুমকির পথ বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট। ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে কোনো রূপরেখা না দিলেও যুদ্ধবন্ধে আগ্রহ প্রকাশ করেন পুতিন। অন্যদিকে সমাধানের পথ খুঁজতে এর ২ দিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার মিত্র ইউরোপীয় নেতাদের সঙ্গেও আলোচনা হয় ট্রাম্পের। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, পরবর্তীতে সরাসরি আলোচনায় বসবে মস্কো ও কিয়েভ। তবে রুশ প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, সমঝোতা চাইলে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ত্যাগ করে দখলকৃত অঞ্চলের দাবি ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। এদিকে রাশিয়ার দখলে নেয়া কোনো অঞ্চলই ছাড়তে নারাজ জেলেনস্কি। যুদ্ধ বন্ধ করতে উল্টো পুতিনকে আরও চাপ দিতে অনুরোধ জানান তিনি। অবশেষে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোতে এসে শান্তি আলোচনার প্রস্তাব দেন প্রেসিডেন্ট পুতিন। তবে বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত যেন রাশিয়ার পক্ষে থাকে এ ব্যাপারে সতর্ক করেন তিনি।
все это в конструктивном ключе и не станут чинить. ভ্লাদিমির পুতিনের প্রস্তাবটি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে দিয়েছে ইউক্রেন। যুদ্ধ বন্ধ না করার জন্য পুতিন ইচ্ছাকৃতভাবেই এমন প্রস্তাব দিচ্ছেন বলে অভিযোগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সেভিগা। এদিকে এত দৌড়ঝাঁপের পরেও কাঙ্ক্ষিত অগ্রগতি না আসায় এবার রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরকির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে পুতিনকে চুক্তি করাতে সম্ভাব্য সব পদক্ষেপই নেবেন তিনি। এছাড়া ইউরোপকে নিরাপত্তা দিতে পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েন বাড়ানোর প্রস্তাবও দেন ডোনাল্ড ট্রাম্প। বিনিয়ামিন, RTV। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যুদ্ধ শেষে তাদের নিরাপত্তা দিতে আগ্রহী কোয়ালিশন অফ উইলিং এর ৩৫ নেতা। ইউরোপের বড় দেশগুলো ছাড়াও তাদের মধ্যে ছিলেন কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারা। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানান, যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তার জন্য সেখানে সেনা মোতায়েন সম্মতি দিয়েছে ২৬ দেশ। এছাড়া ইউক্রেনের সশস্ত্র বাহিনী পুনর্গঠনের পাশাপাশি শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেওয়া হয় বৈঠকটিতে। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে ইউরোপিয়ান নেতাদের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি চীনের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপিয়ান নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। তার ধারণা, ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে অবসান ঘটবে, কেননা জ্বালানি বিক্রির অর্থ হতে মস্কো ইউক্রেনে হামলার মূলধন জোগাড় করছে বলেও ধারণা ট্রাম্পের। ২০২২ সাল থেকে ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ আক্রমণের জেরে মস্কো থেকে জ্বালানি কেনা বন্ধ করেছিল ইউরোপের দেশগুলো। যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির আমদানির শুল্ক ১২.৫% কমিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটিতে আরোপিত শুল্ক ১৫% নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া গাড়ি ও ওষুধ সহ প্রায় সব জাপানি পণ্যে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে রাজি হয় জাপান। ফলে চুক্তি অনুসারে এই শুল্ক রিয়াতের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। শ্রীলঙ্কায় একটি পর্যটনবাহী বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছে অন্তত ১৫ জন। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার রাতে দেশটির পাহাড়ি অঞ্চল এল্লায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কান গণমাধ্যম ডেইলি মিরর। শুরুতে একটি জিপের সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি নিরাপত্তা বেষ্টনীতে আঘাত হানে। এরপর প্রায় ১০০০ ফুট গভীর খাদে পড়ে যায় যানটি। বাসটিতে শ্রীলঙ্কার টানগাল পৌরসভার কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা ছুটি কাটাতে এল্লায় এসেছিলেন। গেল আগস্টে ইন্দোনেশিয়ায় শুরু হওয়া সরকার বিরুদ্ধে আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত দেশটিতে জনগণের মধ্যে নতুন করে ক্ষোভের মাত্রা বাড়িয়েছে সংসদ সদস্যদের মাসিক ভাড়া বাড়ানোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। এর মধ্যে চলমান সহিংসতায় এক রাইড শেয়ার চালক ছাড়াও প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। দেশটির চলমান আন্দোলনে বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। গেল সপ্তাহে পুলিশের গাড়ি চাপায় এক রাইড শেয়ার চালকের মৃত্যুর জেরে সহিংসতায় রূপ নিয়েছে আন্দোলনটি। এরই মধ্যে আন্দোলনকারীদের তোপের মুখে পুড়িয়ে দেয়া হয়েছে দেশটির বহু সরকারি স্থাপনা। অনেক রাজনৈতিক নেতার ঘরবাড়িতে চালানো হয়েছে ব্যাপক লুটপাট। এখন পর্যন্ত চলমান সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। বুধবারও দেশটির রাজধানী জাকার্তায় ইন্দোনেশিয়ান ওমেন্স অ্যালায়েন্স নামে নারীদের একটি সংগঠন ঝাড়ু হাতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে। তারা প্লাকার্ড প্রদর্শন ও স্লোগানে তাদের দাবি দেওয়া উত্থাপন করেন। অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় নিহতদের বিচার এবং সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানানো হয়।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার নাগরিকদের মধ্যে ক্ষোভ ছিল অনেকদিন ধরেই। তবে চলমান আন্দোলনের নেপথ্যের কারণ সংসদ সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। এছাড়া দেশটির রাজনীতিবিদদের দুর্নীতি, সামাজিক বৈষম্য, আর্থিক অসমতার মতো বিষয়গুলোকেও চলমান আন্দোলনের সহায়ক বলে বিবেচনা করছেন বিশ্লেষকরা। ইন্দোনেশিয়ার একাধিক গণমাধ্যমের হিসেব অনুযায়ী প্রতি মাসে একজন সংসদ সদস্য দেশটির প্রচলিত মুদ্রা অনুযায়ী 10 কোটি রুপিয়ার বেশি অর্থাৎ $6,150 পেয়ে থাকেন, যা ইন্দোনেশিয়ার গড় আয়ের চেয়ে 30 গুণ বেশি। এর প্রতিবাদে গেল 28 আগস্ট জাকার্তায় ছাত্র, শ্রমিক ও অধিকার গোষ্ঠীর নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ, যা নিয়ন্ত্রণে পুলিশের অভিযানের সময় বাহিনীটির গাড়ি চাপায় প্রাণ হারান আফফান কুর্নিয়া ওয়ান নামে এক গাড়ি চালক। আর এতে জাকার্তা ছাড়াও পশ্চিম জাভা, বালি ও লোম্বকের মতো দ্বীপ এলাকাতেও স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। শুধু তাই নয়, বিক্ষোভ দমাতে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী 3000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক অধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচ। এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। তবে আন্দোলন দমাতে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। tindakan tegas অর্ণব প্রসাদ, RTV। ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে 3 দিন পর মিলল একজনের মরদেহ। পুলিশ ও সেনা সদস্যদের তৎপরতায় মরদেহটি পাওয়া গেছে বিধ্বস্ত হেলিকপ্টার থেকে 100 মিটার দূরে। নিখোঁজ রয়েছে আরও 7 জন। নিখোঁজদের খুঁজে পুলিশ, সেনা সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী যোগ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে দুর্ঘটনার পর তদন্ত শুরু হলেও প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এর আগে সোমবার ইন্দোনেশিয়ার দক্ষিণ কালিমান্তান প্রদেশে বিমানবন্দর থেকে 3 বিদেশি নাগরিক সহ মোট 8 জন আরোহী নিয়ে রওনা দিয়েছিল হেলিকপ্টারটি। গন্তব্য ছিল পালাঙ্কায়ার শহর। উড্ডয়নের ঠিক 8 মিনিট পর কন্ট্রোল রুমের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 75 ফিলিস্তিনি। এদের মধ্যে গাজা সিটিতেই নিহত হয়েছে 44 জন। এছাড়া রাফাতে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারায় 7 জন, যার মধ্যে 3 জনের শিশু। গেল বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী স্থল ও বিমান হামলা শুরু করলে এসব নিহতের ঘটনা ঘটে বলে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে প্রায় 2 বছর ধরে ইসরায়েলের লাগাতার বোমা বর্ষণে গাজা সিটিও আতঙ্ক নগরীতে পরিণত হয়েছে বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। টানা বোমা বর্ষণে বিধ্বস্ত হচ্ছে পাড়া মহল্লা, আহত ও নিহত হচ্ছেন বহু সংখ্যক ফিলিস্তিনি। আশ্রয়ের খোঁজে পালিয়েও নিরাপত্তা পাচ্ছেন না কেউ। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।